একটু চেক করে আমি তারপর শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, হয়তো আমার মোবাইলে ঝামেলা করতেছে, আশা করি সব কিছু ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি দেরি না করে শুরু করে দেই, দেরি না করে আমি শুরু করে দিচ্ছি। সো প্রথমত তোমাদেরকে একটা জিনিস দেখাই যে ত্রিপলি অনেকের পছন্দের সাবজেক্ট। যারা ইন্টার পাস করে ফেলবা, ইন্টার পাস করার পর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তাদের প্রথম চয়েসের দিকে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে ত্রিপলি। সো ত্রিপলি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো এখন তোমরা আমাকে বলো যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এই দুইটার মধ্যে পার্থক্যটা কই? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? তোমরা একটু বলো যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, একটু জানাও, দ্রুত একটু জানাও যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কোথায়, বলো তোমরা একটু জানাও। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কই বা পার্থক্যটা কই? আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, একটু জানাও। একজন লিখছো যে বানানে পার্থক্য না, বানানে পার্থক্য না, পার্থক্য আর অনেক কিছুতে আছে। তোমরা একটু জানাও যে তাদের মধ্যে বেসিক পার্থক্যগুলো কোথায় কোথায়, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কই কই একটু জানাও। আজকে নেট অনেক ডিস্টার্ব করতেছে, আমি বুঝতে পারতেছি না কেন আজকে এত ঝামেলা করতেছে। ওকে, শাহরিয়ার আহমেদ অভি লিখেছ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর নিয়ে কাজ হয়, কন্ডাক্টর নিয়ে কাজ করলে ইলেকট্রিক্যাল, আর সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করলে ইলেকট্রনিক্স। গুড। সো তোমাদের কথা ঠিক আছে, কন্ডাক্টর নিয়ে যারা কাজ করে তারাই হচ্ছে কি, মানে ইলেকট্রিক্যাল হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে কন্ডাক্টর, যারা আসলে কন্ডাক্টর নিয়ে কাজ করে। ইলেকট্রিক্যাল হচ্ছে কন্ডাক্টর নিয়ে, কন্ডাক্টর বা পরিবাহী নিয়ে কাজ করে, কন্ডাক্টর বা পরিবাহী নিয়ে কাজ করে। আর ইলেকট্রনিক্স হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী নিয়ে কাজ করে। ওকে, সো ইলেকট্রিক্যাল হচ্ছে কি,
কন্ডাক্টর বা পরিবাহী নিয়ে যারা কাজ করে ওগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল, আর যেগুলো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে বা অর্ধপরিবাহী নিয়ে কাজ করে ওরা হচ্ছে ইলেকট্রনিক্স। সো এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পারছো। যেমন তোমরা যদি লাইট ফ্যান এগুলোর দোকানে যাও, অনেক ইলেকট্রনিক্সের শপে দেখবা যে ফ্যানের মধ্যে যে কয়েল বাঁধে, ফ্যানের মধ্যে যে কয়েল বাঁধানো হয়, বা বিভিন্ন তুমি লাইটের দোকান বলো, ফ্যানের দোকান বলো, এগুলোতে দেখবা যে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ লেখা থাকে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। আর যেগুলো বিভিন্ন মোবাইল, টিভি, ফ্রিজ, ল্যাপটপ এগুলোর দোকানের মধ্যে তুমি দেখবা যে এগুলোর দোকানের মধ্যে লেখা থাকে ইলেকট্রনিক্স শপ, ইলেকট্রনিক্স শপ। ওকে, সো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আছে অনেক কিছু। যেগুলো ইলেকট্রিক্যাল এগুলো সরাসরি কন্ডাক্টর নিয়ে কাজ করে বা পরিবাহী, এই যে ফ্যান চলতেছে, মাথার উপর ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এগুলো হচ্ছে সব কি ইলেকট্রিক্যাল ডিভাইস, এগুলো সব হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। এগুলো উইদাউট ইলেকট্রিসিটি এগুলো কখনো চলবে না, উইদাউট ইলেকট্রিসিটি এই ডিভাইসগুলো কখনো চলবে না। আর যেগুলো তোমার ইলেকট্রনিক্সের সাথে যুক্ত এগুলো ইলেকট্রিসিটি ছাড়া চলবে, বিকজ এগুলো ইলেকট্রিসিটি ছাড়া চলবে, বাট এগুলাকে চার্জিং করার জন্য বা এগুলাকে কি করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ইলেকট্রিসিটির দরকার আছে। সো ইলেকট্রিক্যাল জিনিসপাতিগুলো নিয়ে আশা করি তোমাদের কোনো ঝামেলা নাই, বিকজ তোমরা সবাই জানো মাথার উপর যে ফ্যান চলতেছে এটা ইলেকট্রিসিটি ছাড়া কখনো পসিবল না, মানে ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে কখনো মাথার উপর ফ্যান চলবে না। হ্যাঁ, আর যদি লাইটের কথা চিন্তা করো, উইদাউট ইলেকট্রিসিটি লাইট চলবে? লাইট চলবে না। সো ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে সেই সকল ডিভাইস যেগুলা ইলেকট্রিসিটি দ্বারা চলবে। আর ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স হচ্ছে কিছু বিশেষায়িত ইলেকট্রিক্যাল সার্কিট যেগুলা ইলেকট্রিসিটি ছাড়া চলবে। সো এই সার্কিটে অ্যাকচুয়ালি কি থাকে, তোমরা সবাই যে তোমাদের প্রিয় মোবাইল সেটটি ব্যবহার করছো, ইউজ করতেছো, সো এই মোবাইল সেটটা খুললে তোমরা একটা সার্কিট দেখতে পাবা। ওই মোবাইল সেটটা যদি তোমরা খুলো, ওই মোবাইল সেটের ভিতরে তোমরা একটা সার্কিট দেখতে পাবা। সার্কিটটা হচ্ছে এরকম, সার্কিটটাতে দেখতে পাবা এই ধরনের কিছু জিনিস দেখা যায়, এই ধরনের কিছু জিনিস দেখা যায়। দেখো, এই ধরনের কিছু জিনিস কিন্তু তোমরা দেখতে পাবা। দেখো, এই ধরনের কিছু জিনিস তোমরা দেখতে পাবা। সো এই জিনিসটাকে বলা হয় ডায়োড, এই জিনিসটাকে বলা হয় ডায়োড, এই জিনিসটাকে বলা হয় ট্রায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, এই জিনিসটাকে বলা হয় সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, আর এই জিনিসটাকে বলা হয় সেমিকন্ডাক্টর ট্রায়োড। সো এই জিনিসগুলার অনেক গুরুত্ব আছে আমাদের জীবনে। সেমিকন্ডাক্টর কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসগুলার অনেক গুরুত্ব আছে। যেমন এই ডায়োডগুলো বা ট্রায়োডগুলো, এগুলোকে পিএন জাংশনও বলে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো, বাট আমরা আগে সেমিকন্ডাক্টরের পরিচিতিটা জানবো। সো এই ডায়োডগুলোর কি কি ব্যবহার আছে, যেমন তুমি যদি এই ডায়োডের কথা চিন্তা করো, পিএন জাংশনের কথা চিন্তা করো, পিএন জাংশন বা ডায়োডের কথা চিন্তা করো, এটা অ্যাকচুয়ালি কী করে, এটা তোমার এরকম একটা এসি সিগন্যালকে এটা ডিসি সিগন্যালে কনভার্ট করতে পারে। এই ডায়োডটা দিয়ে এরকম একটা এসি সিগন্যালকে এরকম একটা ডিসি, এটাও কিন্তু ডিসি, দেখো এই সিগন্যালটাও কিন্তু ডিসি সিগন্যাল। অনেকে মনে করতে পারো যে ডিসি সিগন্যাল হচ্ছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি না, ডিসি সিগন্যাল এরকমও হয়। এখানে দেখো মানও পরিবর্তিত হয় নাই, দিকও পরিবর্তিত হয় নাই। সো এই ডিসি সিগন্যালকে বলা হয় পিওর ডিসি। বাট এখানে এই সিগন্যালকে দেখে মনে হতে পারে, এই সিগন্যালটাকে দেখে মনে হতে পারে এটা একটা এসি সিগন্যাল, বাট দেখো এটা মান পরিবর্তন করলেও কিন্তু দিক পরিবর্তন করে নাই। ভালো করে দেখো, এটা মান পরিবর্তন করছে বাট একই দিকে ফ্লো হচ্ছে। সো এটা হচ্ছে ডিসি সিগন্যাল, বাট এই ডিসিকে বলা হয় ইমপিওর ডিসি। সো মনে রাখবা, এই যে ডায়োডগুলা এরকম এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করতে পারে, এটাকে বলা হয় রেকটিফাইং বা একমুখীকরণ। অনেক সময় দেখা যায় এসি সিগন্যাল আমরা যদি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ইউজ করি তাহলে ওই ইলেকট্রিক্যাল সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার একটা কী থাকে, পসিবিলিটিস থাকে। সো ওই ইলেকট্রিক্যাল সার্কিটটা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কী করা হয়, ডিসি সিগন্যালে কনভার্ট করা হয়। সো ওই সার্কিটকে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করার যেই কাজটা, সেই কাজটা করে এই ডায়োড বা পিএন জাংশন। সো এই জিনিসগুলো আমরা দেখব কিভাবে করে। সেম ট্রায়োড হচ্ছে কি, ট্রায়োডকে ট্রানজিস্টরও বলে। ট্রায়োডকে কি বলে? ট্রায়োডকে ট্রানজিস্টর বলা হয়, ট্রানজিস্টর। সো এখানে থাকে শুধু পিএন আর এখানের মধ্যে থাকে
NPN অথবা PNP। সো এই ট্রায়োড বা ট্রানজিস্টরের কাজ কি? সো এই ট্রায়োড বা ট্রানজিস্টরের একটা যদি আমি তোমাদেরকে কি একটা বাস্তব উদাহরণ দিতে চাই, এই যে আমি কথা বলতেছি, এই যে মাইক, এই যে এই মাইকটা দিয়ে আমি কথা বলতেছি, এই মাইকটা দিয়ে আমি কথা বলছি, দেখো এই মাইকটা যদি আমি এখন খুলে ফেলি তাহলে আমার সাউন্ডটা কিন্তু খুব ছোট হয়ে যাবে। ভালো করে বুঝো, এই মাইকটা যদি আমি খুলে ফেলি তাহলে আমার সাউন্ডটা কিন্তু কী হবে, অনেক ছোট হয়ে যাবে। বিকজ এই মাইকটা না থাকলে আমার সাউন্ডটা এই মাইকের মধ্যে গিয়ে সাউন্ডটা লাউড হবে না। সো আমার সাউন্ডটা এই মাইক রিসিভ করতেছে, রিসিভ করে একটা লাউড সাউন্ড তোমাদেরকে উপহার দিচ্ছে। সো এই কাজটা যেই সেমিকন্ডাক্টর করে, এই কাজটা যেই উপাদানটা করে সেটা হচ্ছে ট্রায়োড বা ট্রানজিস্টর। মানে একটা সাউন্ডকে অ্যাম্প্লিফাই বা বিবর্ধিত করে দেওয়ার যে কাজটা, সেটা কিন্তু ওই ট্রায়োড বা ট্রানজিস্টর করতেছে। এটাও কিন্তু একটা কি সেমিকন্ডাক্টরের ক্যালাস। সো দেখো সেমিকন্ডাক্টর কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক 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 গুরুত্বপূর্ণ। যেমন দেখো এই যে আমি কথা বলতেছি, এই কথাটা এই মাইক রিসিভ করতেছে, রিসিভ করে একটা অ্যাম্প্লিফাইড সাউন্ড তোমাদেরকে দিচ্ছে। সো এই কাজটার পেছনেও কিন্তু সেমিকন্ডাক্টরের অনেক অনেক ভূমিকা রয়েছে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো সেমিকন্ডাক্টর জিনিসটা বোঝার জন্য আমাদেরকে আগে আপেক্ষিক রোধ বুঝতে হবে। সেমিকন্ডাক্টর জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল আপেক্ষিক রোধ বুঝতে হবে। তো সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা পদার্থ যেটার আপেক্ষিক রোধ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। সেমিকন্ডাক্টরকে অর্ধপরিবাহী বলা হয়, কারণ ওরা বিশেষ অবস্থায় পরিবাহীর মতো, আবার আরেকটা বিশেষ অবস্থায় ওরা অপরিবাহীর মতো কাজ করে। ঠিক আছে? সো আমার কথাগুলো একটু বুঝতে পারছো কিনা তোমরা জানাও, আমার কথাগুলো একটু বুঝতে পারছো কিনা জানাও, তাহলে আমি মেইন সেমিকন্ডাক্টরে ঢুকে যাব। আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি মেইন সেমিকন্ডাক্টরে ঢুকে যাব। ঠিক আছে? আমার কথাগুলো তোমরা একটু বুঝতে পারছো কিনা জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে আমরা লেখা শুরু করি সেমিকন্ডাক্টর কি। চলো তাহলে আমরা লেখা শুরু করি। তাহলে লিখো সেমিকন্ডাক্টর। লিখো সেমিকন্ডাক্টর হলো এমন এক পদার্থ, সেমিকন্ডাক্টর হলো এমন এক পদার্থ যাদের আপেক্ষিক রোধ পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি হয়। তাহলে সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা পদার্থ যাদের আপেক্ষিক রোধ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি হয়। সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা পদার্থ যাদের আপেক্ষিক রোধ পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি হবে। তার মানে হলো সেমিকন্ডাক্টর পরিবাহীর চাইতে একটু কম পরিবহন করবে, বাট অপরিবাহীর চাইতে একটু বেশি পরিবহন করবে। যাদের আপেক্ষিক রোধ সবচাইতে বেশি ওরা পরিবহন করবে সবচাইতে কম, যাদের আপেক্ষিক রোধ সবচাইতে কম তারা পরিবহন করবে সবচাইতে বেশি। আবার যাদের আপেক্ষিক রোধ বেশি আর কমের মাঝামাঝি, তারাও মোটামুটি মাঝামাঝি ধরনের কি করবে, পরিবহন করবে। বাট কিছু বিশেষ কন্ডিশন আছে, কিছু বিশেষ অবস্থা আছে, যে অবস্থাগুলো যদি আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর উপর প্রযুক্ত করি তাহলে ওদেরকে কি করা যায়, সুপার কন্ডাক্টর করা যায় বা অতি পরিবাহী হিসেবে রূপান্তর করা যায়। সো এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে সেমিকন্ডাক্টর এর অপর নাম হচ্ছে অর্ধপরিবাহী, লিখে রাখো। আরেক নাম হচ্ছে কি, আরেক নাম হচ্ছে অর্ধপরিবাহী। আরেক নাম হলো অর্ধপরিবাহী।
তাহলে সেমিকন্ডাক্টরের আরেক নাম হচ্ছে কি? সেমিকন্ডাক্টরের আরেক নাম হচ্ছে অর্ধপরিবাহী, রাইট? সো দেখো সেমিকন্ডাক্টর কেন এত গুরুত্বপূর্ণ। এই যে আমরা একটু আগে দেখালাম যে একটা পিএন জাংশন কি করতেছে, একটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতেছে, একটা বহুমুখী প্রবাহকে একমুখী। মানে সেমিকন্ডাক্টরের মেইন যেটা বৈশিষ্ট্য, সেমিকন্ডাক্টর কেন অন্যান্য পদার্থগুলো থেকে ভিন্ন, অর্ধপরিবাহী কেন তোমার পরিবাহী অথবা অপরিবাহী থেকে ভিন্ন, কারণ হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা কি করে, যেটা কারেন্টকে বা প্রবাহকে একমুখী করে। এটা একটা পরিবাহী, তুমি যদি একটা পরিবাহী চিন্তা করো, পরিবাহীর ক্ষেত্রে তুমি এদিকেও যেমন কারেন্ট পাস করতে পারবা, এদিকেও ঠিক তেমনি তুমি বাম থেকে ডান দিকে যেমন কারেন্ট ফ্লো করাইতে পারবা, সোর্স চেঞ্জ করে ডান থেকে বাম দিকেও কারেন্ট ফ্লো করাইতে পারবা। বাট সেমিকন্ডাক্টরে এই জিনিসটা হয় না। সেমিকন্ডাক্টরে এই জিনিসটা হয় না, ঠিক আছে? যারা সেমিকন্ডাক্টরে এই জিনিসটা মানে না, ঠিক আছে? সেমিকন্ডাক্টরে এই জিনিসটা হয় না। সেমিকন্ডাক্টর শুধুমাত্র কি একমুখী প্রবাহ করবে। সেমিকন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে, ওরা একদিকে কারেন্ট ফ্লো করায়। এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে ওরা যে কোনো একদিকে কারেন্ট ফ্লো করাবে। সো এটাই সেমিকন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য, যার কারণে ওরা অন্যান্য পদার্থ থেকে কি ভিন্ন। অর্ধপরিবাহীর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা প্রবাহকে কি করে, একমুখী করে। তাহলে লিখো সেমিকন্ডাক্টর কেন এত গুরুত্বপূর্ণ, লিখো সেমিকন্ডাক্টর কেন এত গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে 1 নাম্বার লিখো। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে চার্জের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। তার মানে চার্জ কোন দিকে ফ্লো হচ্ছে সেমিকন্ডাক্টর দ্বারা ওই জিনিসটা কি করা যাবে, কন্ট্রোল করা যাবে। তাহলে লিখো চার্জের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। চার্জের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। সো দ্যাটস ওয়াই সেমিকন্ডাক্টর আর মোর ইম্পর্টেন্ট। সো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা লেখো পরিবাহিতা নিয়ন্ত্রণ করা যায়। পরিবাহিতা কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। তার মানে হলো সেমিকন্ডাক্টরের মধ্যে তুমি ইচ্ছা মতো কী করতে পারবা, পরিবাহিতা নিয়ন্ত্রণ করতে পারবা। কিছু বিশেষ কন্ডিশন আছে, যে বিশেষ কন্ডিশনগুলো যদি তুমি সেমিকন্ডাক্টরের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে ওই সেমিকন্ডাক্টরের পরিবাহিতা তুমি নিজেই কী করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা। ওকে, সো সেমিকন্ডাক্টরের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো পরিবাহিতা কী করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা পদার্থ যেখানের মধ্যে তুমি পরিবাহিতাটা কী করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা, যে বৈশিষ্ট্যের কারণে সেটা অন্যান্য পদার্থ থেকে কি ভিন্ন। সো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমাদের 3 নাম্বার জিনিসটা আসো। 3 নাম্বার জিনিসটা আমি একটু আগেই বলছি। 3 নাম্বার কেস হচ্ছে কারেন্টকে একমুখী করা যায়। সো লিখো কারেন্টকে একমুখী করা যায়। লিখো কারেন্টের প্রবাহ একমুখী করা যায়। কারেন্টের প্রবাহ কি করা যায়, কারেন্টের প্রবাহ একমুখী করা যায়। এরপর আমাদের 4 নাম্বার কেস হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ হলো tan ইনভার্স 4 ওহম মিটার ক্রমের। সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হলো tan ইনভার্স 4 ওহম মিটার ক্রমের, যেই আপেক্ষিক রোধটা পরিবাহীর চাইতে বেশি বাট অপরিবাহীর চাইতে কি কম। এটা হচ্ছে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ, যেটা পরিবাহীর চাইতে বেশি বাট অপরিবাহী থেকে কি কম। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপর আসো 5 নাম্বার কেসে আসো। 5 নাম্বার হচ্ছে মধ্যবর্তী বিভব পার্থক্য বাড়ানো হলে পরিবাহিতা বৃদ্ধি পায়। এটাও লিখো যে মধ্যবর্তী বিভব পার্থক্য
বাড়ানো হলে পরিবাহিতা বৃদ্ধি পায়। সো এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর কারণে সেমিকন্ডাক্টর খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই কেসটা দেখো যে মধ্যবর্তী বিভব পার্থক্য বাড়ানো হলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। পরিবাহিতা মানে কি? পরিবাহিতা মানে হচ্ছে পরিবহন করার সক্ষমতা। পরিবাহিতা মানে হচ্ছে কি? পরিবহন করার সক্ষমতা। সো তুমি যখন একটা সেমিকন্ডাক্টরের মধ্যে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স বাড়াবা, পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াবা পরিবাহিতা তত বেশি বৃদ্ধি পাবে। সো পটেনশিয়াল ডিফারেন্সটা বিভিন্নভাবে বাড়ানো যায়, সবগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে। সো দেখো এই 5টা কারণে সেমিকন্ডাক্টর খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। লাস্ট পয়েন্টটা হচ্ছে মধ্যবর্তী বিভব পার্থক্য বাড়ানো হলে পরিবাহিতা বৃদ্ধি পায়। তার মানে হলো তুমি যখন একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স বাড়াবা, অবশ্যই সেটা সম্মুখবর্তী বায়াস বা ফরওয়ার্ড বায়াস, সম্মুখবর্তী প্রবাহ, এগুলো আস্তে আস্তে পড়বো আমরা। তো সো তুমি যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স বাড়াবা পরিবাহিতা তত বেশি বৃদ্ধি পাবে। ওকে, এই হচ্ছে কথা। সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হচ্ছে, আচ্ছা 4 নাম্বার অপশনটা আবার বলতেছি, সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হচ্ছে tan−4 ওহম মিটার ক্রমের। সো যাদের আপেক্ষিক রোধ আমি আগেই সংজ্ঞাতে লিখে দিছি, সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। তার মানে ওরা হলো পরিবাহী থেকে কম পরিবহন করবে, বাট অপরিবাহী থেকে ওরা বেশি পরিবহন করবে। সো যাদের আপেক্ষিক রোধ বেশি ওরা পরিবহন করবে কম, যাদের আপেক্ষিক রোধ কম তারা পরিবহন করবে বেশি, যাদের আপেক্ষিক রোধ 2 এর মাঝামাঝি ওরাও পরিবহন করবে এরকম মাঝামাঝি টাইপের একটা কিছু। ওকে, সো এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে শক্তি ব্যান্ড। সেটা হচ্ছে শক্তি ব্যান্ড। ওকে, শক্তি ব্যান্ড, সবাই লিখো শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড। ওকে, শক্তি ব্যান্ড। সো শক্তি ব্যান্ড আমরা আলোচনা করার আগে একটা জিনিস দেখো একটু। তুমি ধরো তোমার কাছে একটা বিচ্ছিন্ন পরমাণু আছে, একটা বিচ্ছিন্ন পরমাণু, তোমার কাছে একটা বিচ্ছিন্ন পরমাণু আছে। সো এই বিচ্ছিন্ন পরমাণুতে তার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। ওকে, তোমার কাছে ধরে নিলাম একটা বিচ্ছিন্ন পরমাণু আছে, ওই বিচ্ছিন্ন পরমাণুটার বিভিন্ন কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন রয়েছে। এই জিনিসটা আমরা সবাই জানি, একটা বিচ্ছিন্ন পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন রয়েছে। আর সবসময় মনে রাখবা একটা বিচ্ছিন্ন পরমাণুতে ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি ওই অরবিট বা শেলগুলোর উপর নির্ভর করে এবং এই শক্তির মানগুলো একদম সুনির্দিষ্ট, একদম ফিক্সড। সো এটা লিখে রাখো, একটি বিচ্ছিন্ন পরমাণুতে, আমরা এখন শক্তি ব্যান্ডের গল্প করতেছি। শক্তি ব্যান্ড অ্যাকচুয়ালি কি এটা একদম শুরু থেকে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে আমরা বুঝবো এখন যে শক্তি ব্যান্ড জিনিসটা কি। সো দেখো, একটি বিচ্ছিন্ন পরমাণুতে আবর্তনরত ইলেকট্রনের শক্তি ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘূর্ণায়মান
একটি বিচ্ছিন্ন পরমাণুতে আবর্তনরত ইলেকট্রনের শক্তি ইলেকট্রনগুলো যেই কক্ষপথে ঘূর্ণায়মান সেই কক্ষপথের উপর নির্ভর করে। তার মানে প্রত্যেকটি ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের উপর নির্ভর করতেছে। এটা কিসের মতে, এটা কার মতে বলো তো? এটা হচ্ছে বোরের তত্ত্ব অনুযায়ী। বোর তত্ত্ব তোমরা আশা করি সবাই পড়ছো কেমিস্ট্রিতে। এটা হচ্ছে বোরের তত্ত্ব মতে। সো বোরের তত্ত্ব মতে একটা বিচ্ছিন্ন পরমাণুতে তার চারপাশের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে ওই ইলেকট্রনগুলোর শক্তি কক্ষপথগুলোর উপর নির্ভর করতেছে। আরও যদি স্পেসিফিক করে বলতে চাই, কক্ষপথে যেই উপশক্তি স্তরগুলো রয়েছে SPDF ওইগুলোর উপর নির্ভর করবে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো একটা বিচ্ছিন্ন পরমাণুতে আবর্তনরত ইলেকট্রনের শক্তি ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘূর্ণায়মান ওই কক্ষপথের উপর নির্ভর করে। বাট তুমি যখন একটা ক্রিস্টাল বা একটা ক্যালাস চিন্তা করবা, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে, এবার তুমি একটা ক্যালাস চিন্তা করো, একটা ক্রিস্টাল বা ক্যালাস চিন্তা করো। যে কোনো একটা ধাতুর বা যে কোনো একটা পদার্থের ক্যালাস তুমি চিন্তা করো। একটা ক্যালাসের মধ্যে ধরো অনেকগুলো পরমাণু আছে, এভাবে মানে একটা ক্যালাসের মধ্যে এরকম অনেকগুলো পরমাণু থাকবে। ঠিক আছে? একটা ক্যালাসের মধ্যে অনেকগুলো পরমাণু পরস্পর যুক্ত অবস্থায় থাকবে। সেটা হচ্ছে একটা ক্যালাস, ক্রিস্টাল বা ক্যালাস। ভালো করে বুঝো। এখন এটা তো একটা বিচ্ছিন্ন পরমাণু। সো বিচ্ছিন্ন পরমাণুটা ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারপাশে কক্ষপথ আছে। এই কক্ষপথে ধরো ইলেকট্রন ঘুরতেছে, এই কক্ষপথে ধরো ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো ঘুরতেছে। ওকে, সো ইলেকট্রনের শক্তিটা কক্ষপথের উপর নির্ভর করবে, মানে কক্ষপথটা কেমন সেই কক্ষপথের উপর নির্ভর করবে। কিন্তু তুমি যখন একটা ক্যালাস চিন্তা করবা, এই ক্যালাসের মধ্যে কিন্তু অনেকগুলো পরমাণু একসাথে আবদ্ধ অবস্থায় আছে, রাইট? সো আমি এখান থেকে যে কোনো দুইটা পরমাণু যদি কনসিডার করি, ধরো এটা একটা পরমাণু কনসিডার করলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা একটা পরমাণু, পাশাপাশি আরেকটা পরমাণু যুক্ত থাকবে এরকম। সো এইভাবে আরেকটা পরমাণু ধরো যুক্ত আছে, এবং প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষপথে কি থাকবে বলো তো? প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষপথে আবর্তনরত কিছু ইলেকট্রন থাকবে, রাইট? সো প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষপথে আবর্তনরত কিছু ইলেকট্রন আছে, রাইট? সো আমি এখান থেকে এই একটা ইলেকট্রন, এখান থেকে আরেকটা ইলেকট্রন ধরে নিলাম। সো প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষপথে আবর্তনরত কিছু ইলেকট্রন আছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই পরমাণুটা যখন বিচ্ছিন্ন পরমাণু ছিল তখন এই পরমাণুটা শক্তির একটা সুনির্দিষ্ট মান ছিল, একটা সুনির্দিষ্ট মান ছিল। এবং এই মানগুলা ধরে নাও, আমরা যদি প্রথম কক্ষপথের জন্য দেখি, শক্তির মানটা দেখি, তাহলে দেখো আমরা যদি প্রথম কক্ষপথের জন্য চিন্তা করি, n ইকুয়াল 1 জন্য যদি চিন্তা করি, তাহলে শক্তির সেই মান হচ্ছে E = -13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা যদি দ্বিতীয় কক্ষপথের জন্য চিন্তা করি, তাহলে আমাদের শক্তির মান হবে হচ্ছে কত? ধরো -3.4 ইলেকট্রন ভোল্ট। আমরা যদি n = 3 এর জন্য চিন্তা করি, তাহলে আমাদের যে শক্তির মানটা হবে সেটা হবে ধরো -1.5 ইলেকট্রন ভোল্ট। আমরা যদি n = 4 এর জন্য চিন্তা করি, তাহলে অর্থাৎ চতুর্থ কক্ষপথে আমার যে কোনো একটা পরমাণুর ইলেকট্রনের শক্তির মানটা হবে ধরো -0.8 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, খুব ভালো করে বুঝো কথাগুলা খুব ভালো করে বুঝো। একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তখন প্রত্যেকটা কক্ষপথের শক্তির একটা সুনির্দিষ্ট মান থাকবে। একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তখন প্রত্যেকটা কক্ষপথের শক্তির একটা সুনির্দিষ্ট মান থাকবে। দেখো, একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন প্রত্যেকটা কক্ষপথের শক্তির একটা সুনির্দিষ্ট মান থাকে, এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকাকালে এই শক্তির মানের কোনো পরিবর্তন হয় না। এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকাকালে কি হয়? এই শক্তির মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে?
তো দেখো একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন বিচ্ছিন্ন অবস্থায় থাকাকালে এই শক্তির মানের কোনো পরিবর্তন হবে না, তার মানে এই মানগুলো হচ্ছে ফিক্সড। বাট ওই পরমাণু যখন একটা ক্রিস্টাল বা একটা ক্যালাসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে তখন দেখো, তখন প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরমাণু থেকে সমপরিমাণ পরিবেশ পায় না। তুমি চিন্তা করে দেখো, এইখানে তুমি যদি একটা পরমাণু কনসিডার করো, এই পরমাণুটার চারদিকের কক্ষপথে যেই ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই ইলেকট্রনগুলো তার চারপাশের পরমাণুর ইলেকট্রন দ্বারা যেভাবে প্রভাবিত হবে, আমি যদি এইখানে একটা পরমাণু চিন্তা করি, এই পরমাণুটার এখানে ধরো অনেকগুলো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো তার চারপাশের পরিবেশ দ্বারা সমভাবে প্রভাবিত হবে না। জিনিসটা আমি আবারও বলতেছি, একটা ক্যালাসের মধ্যে যদি অনেকগুলো পরমাণু থাকে, একটা ক্যালাসের মধ্যে যদি অনেকগুলো পরমাণু থাকে, সো এখান থেকে আমি ধরো দুইটা পরমাণু কী করে নিলাম, ফিক্সড করে নিলাম। ধরো আমি এখান থেকে আরেকটা পরমাণু কী করে নিলাম, ফিক্সড করে নিলাম। সো সেন্টারে হচ্ছে তোমার এগুলো হচ্ছে ইলেকট্রন, নিউক্লিয়াস, আর তার চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন রয়েছে। সো আমি এখানের মধ্যে এই যে কক্ষপথটা ধরলাম, এটা হচ্ছে একদম সর্ববহিস্থ স্তরের কক্ষপথ, এবং প্রত্যেকটা এটা যেহেতু একটা ফিক্সড পরমাণুর ক্যালাস, ধরে নিলাম আমি এটা হচ্ছে সোডিয়ামের ক্যালাস। তো সোডিয়ামের লাস্ট কক্ষপথে ধরো একটা করে ইলেকট্রন আছে, এবং আমি প্রত্যেকটা পরমাণুর এই লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা নিয়ে কথা বলতেছি। প্রত্যেকটা পরমাণুর আমি লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা নিয়ে কথা বলতেছি। তাহলে দেখো, এই ইলেকট্রনটা তার চারপাশের পরমাণু দ্বারা যেভাবে প্রভাবিত হবে, এই ইলেকট্রনটা তার চারপাশের পরমাণু দ্বারা ঠিক একইভাবে প্রভাবিত হবে না। ঠিক সেমভাবে এই ইলেকট্রনটা তার চারপাশের ইলেকট্রন দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। ক্যালাসের মধ্যে প্রত্যেকটা পরমাণু তার চারপাশে সমপরিমাণ পরিবেশ পায় না। কথা হচ্ছে কেন পায় না? তাহলে দেখো, সো এইটার পাশে একটা পরমাণু ছিল না, রাইট? ছিল। এটার এখানে একটা পরমাণু ছিল, এখানে একটা পরমাণু ছিল, এখানে একটা পরমাণু ছিল। সো আমি যদি এখন দুইটা পরমাণু কনসিডার করি, আমি যদি এখানে দুইটা পরমাণু কনসিডার করি, দেখো এই পরমাণুটা আর এই পরমাণুটা পাশাপাশি যুক্ত আছে, ক্যালাসের মধ্যে তোরা দৃঢ়ভাবে যুক্ত থাকবে। সো এই দুইটা ক্যালাসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ আছে। এখন দেখো, এই পরমাণু নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করতেছে, আবার একই সাথে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, আবার একই সাথে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, একই সাথে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় ছিল তখন কিন্তু এই ধরনের কন্ডিশনগুলো ছিল না, বা এই ধরনের হাবিজাবি কেসগুলো কিন্তু আসে নাই। যখন একটা পরমাণু ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকবে, অর্থাৎ অনেকগুলো পরমাণু দৃঢ় সন্নিবিষ্ট হয়ে একটার সাথে একটা লেগে থাকবে, তখন তুমি দেখতে পাবা প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হচ্ছে না। কারণ হলো কি, দেখো আমি আবার দেখাচ্ছি, দুইটা পরমাণু যখন পাশাপাশি যুক্ত, এখানে ধরো আছে নিউক্লিয়াস, চারপাশে আছে ধরো ইলেকট্রন, এখানে ধরো আছে নিউক্লিয়াস, এখানে আছে ধরো ইলেকট্রন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ, ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি একটা আকর্ষণ আছে, আবার এই নিউক্লিয়াসটা তার পাশের নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, আবার এই নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। ঠিক সেমভাবে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ করবে, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে আকর্ষণ। অর্থাৎ যখন ক্যালাসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে তখন এই ইলেকট্রনটা কিন্তু শুধু এই নিউক্লিয়াসের না, প্রত্যেকটা নিউক্লিয়াস তাকে কিন্তু একটা আকর্ষণ বল দিয়ে টানবে, আর প্রত্যেকটি ইলেকট্রন একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে। সো এই আকর্ষণ বিকর্ষণের প্রভাবটা প্রত্যেকটা পরমাণুর দিক থেকে সমপরিমাণ হয় না। বিকজ তুমি এখানে চিন্তা করো, এখানে সে এইদিকে যতগুলো পরমাণু পাচ্ছে এদিকে কিন্তু ততগুলো পরমাণু পাচ্ছে না, উপরে যতগুলো পরমাণু পাচ্ছে নিচে হয়তো ততগুলো পরমাণু পাচ্ছে না। সো এই ইলেকট্রনটার, এই নিউক্লিয়াসটার এই পরমাণুটার উপর তার চারপাশের পরমাণুগুলো যেভাবে প্রভাব ফেলতেছে, এই পরমাণুটার উপর তার চারপাশের পরমাণু সমভাবে প্রভাব ফেলবে না। জিনিসটা বুঝতে পারছো? এই কথাটা বুঝতে পারছো কিনা আগে জানাও, একটু জানাও। ওকে, এই কথাটা তোমরা একটু বুঝতে পারছো কিনা জানাও, তাহলে আমি নেক্সট পড়ায় চলে যাব। এই কথাগুলো একটু বুঝতে পারছো কিনা জানাও, তাহলে শক্তি ব্যান্ড কি হয় সেই জিনিসটাতে যাব। ঠিক আছে?
ওকে, যাদের আটকে গেছে ওরা একটু বের হয়ে আবার জয়েন করো, দেখবা ঠিক হয়ে গেছে। যাদের আটকে গেছে তারা একটু বের হয়ে আবার জয়েন করো, দেখবা ঠিক হয়ে গেছে। তাহলে আমি যেটা বলতেছিলাম দেখো, প্রত্যেকটা পরমাণু একটা ক্যালাসে যখন আবদ্ধ থাকে, যখন একটা ক্যালাসে কিছু পরমাণু আবদ্ধ থাকে, তখন প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। সো এই জিনিসটা লিখো, যখন পরমাণুগুলা একটি ক্যালাসে আবদ্ধ থাকে, তখন প্রত্যেকটা পরমাণুর তার চারপাশের পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। সো সমভাবে প্রভাবিত না হইলে কি হয়? এখন দেখো, এই পরমাণুটা যখন বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তখন এই পরমাণুটার চারপাশের কক্ষপথে, একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি একই রকম ছিল, ফিক্সড ছিল। প্রথম কক্ষপথে -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথে -3.4 ইলেকট্রন ভোল্ট, তৃতীয় কক্ষপথে -1.5 ইলেকট্রন। এই জিনিসগুলো ফিক্সড ছিল যখন সে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। বাট যখন সে একটা ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকবে, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হচ্ছে না। সো সমভাবে প্রভাবিত না হলে এই যে প্রভাবগুলো দেখো, প্রভাবগুলো কি হচ্ছে? প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হচ্ছে, আবার প্রত্যেকটা ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করতেছে। এতে করে ইলেকট্রনগুলো যেই শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে, ওই ইলেকট্রনগুলা নির্দিষ্ট শক্তি স্তরের জন্য প্রত্যেকটা ইলেকট্রনের শক্তির মান একই রকম হয় না, শক্তির মধ্যে যথেষ্ট পরিমাণ তারতম্য দেখা যায়। জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে। ওকে, সো দেখো, যেহেতু প্রভাবটা একই রকম হচ্ছে না, এই জন্য দেখো কি হবে। এই জন্য ধরো আমি এখান থেকে আবার দুইটা পরমাণু বাইর করলাম। ধরো এটা হচ্ছে লাস্ট কক্ষপথ সোডিয়াম পরমাণুর, এটা হচ্ছে লাস্ট কক্ষপথ সোডিয়াম পরমাণুর, ঠিক আছে? এটাও সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ, এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ। এখন দেখো, এখন এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এখানেও ধরো একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা কি আছে? ইলেকট্রন আছে। এটা হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রন, এটা হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রন। ভালো করে বুঝো, এটাও সোডিয়াম পরমাণু, এটাও সোডিয়াম পরমাণু, ওরা একসাথে কোথায় ছিল? ক্যালাসের মধ্যে ছিল। সো এই সোডিয়াম পরমাণুর এটা হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রন, এটাও হচ্ছে সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথের ইলেকট্রন। ওরা যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, সো লাস্ট কক্ষপথের ইলেকট্রনের শক্তির একটা সুনির্দিষ্ট মান থাকবে, এটারও সেই একই পরিমাণ সুনির্দিষ্ট শক্তির একটা মান থাকবে। বাট যখন ওরা একসাথে একটা ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকে, ওই যে প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরমাণু থেকে সমপরিমাণ পরিবেশ পাচ্ছে না। সো এই সমপরিমাণ পরিবেশ না পাওয়ার কারণে এই ইলেকট্রনটার শক্তি আর এই ইলেকট্রনটার শক্তির মধ্যে একটু তারতম্য দেখা যায়। এই ইলেকট্রনটার শক্তি আর এই ইলেকট্রনটার শক্তির মধ্যে একটু তারতম্য দেখা যায়। সো এই শক্তির তারতম্যের কারণে যেই জিনিসটা সৃষ্টি হয়, যেই শক্তির পার্থক্য সৃষ্টি হয়, সেই জিনিসটাকে বলা হয় কি? শক্তি ব্যান্ড। সো দেখো, এরা হচ্ছে একই পরমাণু বাট একই পদার্থের ভিন্ন পরমাণু। একই পদার্থ, এটাও সোডিয়াম। সো একই পদার্থের ভিন্ন পরমাণু। সো একই পদার্থের ভিন্ন পরমাণুর একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তির মধ্যে কি দেখা যায়? তারতম্য দেখা যায়। কখন দেখা যায়? যখন তারা ক্যালাসের মধ্যে থাকে। ক্যালাসের মধ্যে থাকলে কেন শক্তির তারতম্য হয়? কারণ প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরিবেশ থেকে তার চারপাশ থেকে সমপরিমাণ কি পাচ্ছে না? প্রভাব পাচ্ছে না। প্রত্যেকটা পরমাণু তার চারপাশের পরমাণু দ্বারা সমভাবে প্রভাবিত হচ্ছে না। তো এই সমভাবে প্রভাবিত না হওয়ার কারণে একই কক্ষপথে থাকা বিভিন্ন পরমাণুর একই কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তির মধ্যে যথেষ্ট পরিমাণ কি দেখা যাবে? তারতম্য দেখা যাবে। আর ওই তারতম্যের কারণে যা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি? শক্তি ব্যান্ড। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো?
ওকে, তাহলে দেখো সমভাবে প্রভাবিত হয় না, তো ফলে কি হয়, ফলে লিখো, ফলে একই পদার্থের ভিন্ন পরমাণুর একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তির যথেষ্ট তারতম্য দেখা যায়। ওকে, সো এই শক্তির তারতম্যটাই হচ্ছে কি, শক্তি ব্যান্ড। এই শক্তির তারতম্যটাই হচ্ছে শক্তি ব্যান্ড। এই শক্তির তারতম্যই হলো শক্তি ব্যান্ড, ঠিক আছে? এই শক্তির তারতম্যই হচ্ছে কি, শক্তি ব্যান্ড। তাহলে দেখো একটা বিচ্ছিন্ন পরমাণু যখন ছিল তখন তার চারপাশে আবর্তনরত ইলেকট্রনের শক্তি একই ধরনের ছিল। প্রত্যেকটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তিটা ফিক্সড যখন সে বিচ্ছিন্ন থাকবে, বাট যখন সে ক্যালাসে থাকবে প্রত্যেকটা পরমাণুর লাস্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন, এটা শুধু লাস্ট কক্ষপথের ইলেকট্রনের জন্য না, প্রত্যেকটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের জন্য এই কথাটা প্রযোজ্য যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে আবর্তনরত ইলেকট্রনগুলা তার পার্শ্ববর্তী পরমাণুর দ্বারা সমভাবে প্রভাবিত হয় না। কেন প্রভাবিত হয় না ওই জিনিসটাও বলছি, ক্লাস শেষে আরেকবার একটু রিওয়াইন্ড করবা কেন প্রভাবিত হয় না। ওকে, কেন প্রভাবিত হয় না, বিকজ প্রত্যেকটা পরমাণু তার চারপাশ থেকে সমপরিমাণ পরিবেশ পাচ্ছে না। এই পরমাণুটা তার চারপাশে যেই পরিবেশ পাচ্ছে, এই পরমাণুটা কিন্তু তার চারপাশে সেই পরিবেশ পাচ্ছে না, বা এই পরমাণুর ইলেকট্রনটা তার চারপাশের পরমাণুর ইলেকট্রন দ্বারা যেভাবে প্রভাবিত হচ্ছে, এই পরমাণুর ইলেকট্রনটা তার চারপাশের পরমাণুর ইলেকট্রন দ্বারা সমভাবে প্রভাবিত হচ্ছে না। ফলে একই কক্ষপথে থাকা ইলেকট্রনগুলার ভিন্ন পরমাণুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শক্তি দেখা যায়। সো এই ভিন্ন ভিন্ন শক্তির কারণে যা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে শক্তি ব্যান্ড। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো ভালো করে, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। কোন দিন ক্লাস হবে কেউ বলতে পার? তোমাদের ক্লাস হবে হচ্ছে শনিবার, বুধবার, আর হচ্ছে শনিবার, সোমবার, আর হচ্ছে শুক্রবার। শনিবার, সোমবার, আর শুক্রবার। ওকে, শনিবার হচ্ছে রাতের 10টায়, এরপর সোমবার হচ্ছে রাতের 10টায়, এরপর শুক্রবার হচ্ছে সন্ধ্যা 7টায়। ওকে, এই হচ্ছে কথা। ওকে, ক্লাসগুলো তোমাদের গ্রুপেই থাকবে, ক্লাসগুলো ডিলিট করা হবে না। সো আশা করি তোমরা শক্তি ব্যান্ড বুঝে গেছো, ঠিক আছে? তো শক্তি ব্যান্ডগুলো বেসিক্যালি দেখতে এই ধরনের হয়। ধরো এই প্লাস হচ্ছে একটা নিউক্লিয়াস, ওকে, প্লাস হচ্ছে নিউক্লিয়াস। সো দেখো একটা জিনিস একটু চিন্তা করে দেখো, সোডিয়াম যদি আমি চিন্তা করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো এই সোডিয়ামের আমি যদি নিউক্লিয়াসটা চিন্তা করি, যদি তোমার একটা বিচ্ছিন্ন পরমাণু হয়, বিচ্ছিন্ন সোডিয়াম হয়, এটা হচ্ছে ধরো একটা বিচ্ছিন্ন সোডিয়াম পরমাণু। সো একটা বিচ্ছিন্ন সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে এই যে 1s2 মানে প্রথম কক্ষপথটা এরকম থাকে, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, মানে শক্তি ব্যান্ডগুলা একদম সরলরৈখিক হয়। বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে শক্তি ব্যান্ডগুলা কি হয়, একদম স্ট্রেট লাইন হয়। এটা হচ্ছে 2s,
আর এটা হচ্ছে 2p, আর এটা হচ্ছে 3s। ওকে, এটা হচ্ছে বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে। বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকটা কক্ষপথের শক্তির মানটা কি থাকবে? সুনির্দিষ্ট থাকবে। বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকটা কক্ষপথের শক্তির মানটা কি থাকবে? সুনির্দিষ্ট থাকবে, বিকজ তার চারপাশে অন্যান্য কোনো পরমাণুর কি নাই? প্রভাব নাই। কিন্তু যখন তুমি একটা ক্যালাস চিন্তা করবা, যখন তুমি একটা ক্যালাস চিন্তা করবা, ক্রিস্টাল চিন্তা করবা, তো ক্রিস্টালের মধ্যে চিন্তা করো, এটা হচ্ছে ক্রিস্টাল বা ক্যালাস, ক্রিস্টাল বা ক্যালাস। সো ক্রিস্টাল বা ক্যালাস যদি হয়, দেখো ক্রিস্টাল বা ক্যালাস, ক্রিস্টাল বা ক্যালাস যদি হয়, তাহলে দেখতে পাবা নিউক্লিয়াসের প্রথম যে স্তরটা, মানে নিউক্লিয়াসের পরে যে প্রথম 1s2টা মোটামুটি আনচেঞ্জড থাকে, বিকজ ও কিন্তু অলরেডি নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাক্টেড। ওর বাইরের পরমাণু বা বাইরের ইলেকট্রনগুলা প্রথম শক্তি স্তরের ইলেকট্রনকে তেমন একটা প্রভাব দিতে পারে না। বাইরের পরমাণুর ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পরমাণুর প্রথম শক্তি স্তরের ইলেকট্রনকে তেমন একটা প্রভাবিত করতে পারে না, বিকজ সে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। সো প্রভাব করতে পারে কাকে? বেশি প্রভাব কাকে বিস্তার করতে পারে? যে পরমাণুটা একদম বাইরের কক্ষপথে আছে, যে পরমাণুটা একদম বাইরের কক্ষপথে আছে, যেই ইলেকট্রনটা একদম বাইরের কক্ষপথে আছে, ওই ইলেকট্রনটা তার পার্শ্ববর্তী ইলেকট্রন দ্বারা প্রভাবিত হবে বেশি। বিকজ এই জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে একদম বাইরের কক্ষপথ। সো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রন। সো প্রথম কক্ষপথের ইলেকট্রনটা পার্শ্ববর্তী ইলেকট্রন দ্বারা প্রভাবিত হবে কম। দ্বিতীয়টাও মোটামুটি হবে প্রথমটা থেকে বেশি, বাট এটা থেকে কম। এরপর দেখো এই যে একদম বাইরের কক্ষপথের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা তার পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রন দ্বারা সবচাইতে বেশি প্রভাবিত হয়। সো এখানের মধ্যে একদম বাইরের কক্ষপথের ইলেকট্রন হচ্ছে ও। সো ক্যালাসের মধ্যে আমার প্রথম দিকের যে শক্তি স্তরগুলো, এগুলো কি থাকবে? প্রায় অপরিবর্তিত থাকবে। সো প্রথম দিকের শক্তি স্তরটা 1sটা কি থাকে? 1sটা মোটামুটি অপরিবর্তিত থাকে। 2sটা সামান্য প্রভাবিত হয়। সো 2sটা যখন সামান্য প্রভাবিত হয়, তখন দেখো এখানে এরকম কিছু কি সৃষ্টি হয়? ব্যান্ড সৃষ্টি হয়, শক্তি ব্যান্ড সৃষ্টি হয়। ওকে, 2sটা যখন সামান্য পরিমাণ প্রভাবিত হবে, তখন এখানে হালকা কিছু ব্যান্ড সৃষ্টি হবে। সো 2s থেকে 2pটা আরেকটু বেশি প্রভাবিত হবে, বিকজ সে আরেকটু উপরে আছে। সো এই জিনিসটা দেখো এভাবে, এই জিনিসটা হচ্ছে এভাবে, এখানে অনেকগুলো কি সৃষ্টি করবে? শক্তি ব্যান্ড। এখানে অনেকগুলো কি সৃষ্টি করবে? শক্তি ব্যান্ড সৃষ্টি করবে। ঠিক সেমভাবে তুমি যখন 3pটা দেখবা, 3sটা দেখবা, 3sটা হচ্ছে সবচাইতে বাইরে, 3sটা হচ্ছে সবচাইতে বাইরের স্তর। সো 3sটা সবচাইতে বেশি প্রভাবিত হবে তার পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রন দ্বারা। 3sটা দেখো সবচাইতে বাইরের স্তর না? সো 3s এর মধ্যে আছে কয়টা ইলেকট্রন? একটা। আর এই একটা ইলেকট্রন তার পার্শ্ববর্তী পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দ্বারা সবচাইতে বেশি কি হবে? প্রভাবিত হবে। সো দেখো তাহলে সবচাইতে বেশি প্রভাবিত হলে এটা হবে সবচাইতে বড়, এটা একটু ছোট থাকবে, এই জিনিসটা একটু ছোট থাকবে, বাট এটা থেকে বড় থাকবে, ঠিক আছে? আর এই জিনিসটা হবে সবচাইতে বড়। মানে এগুলো হচ্ছে কি? শক্তি ব্যান্ড, মানে শক্তির যে পার্থক্যগুলো, ঠিক আছে? এরকম অনেকগুলো ব্যান্ড সৃষ্টি করে, এরকম অনেকগুলা ব্যান্ড সে কি করবে? সৃষ্টি করবে। সো এটা দেখো, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে কত? 3s, ঠিক আছে? তো চিন্তা করে দেখো যে 1s নিউক্লিয়াসের কাছাকাছি থাকায় এই ইলেকট্রনটাকে পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রনগুলো তেমন একটা প্রভাবিত করতে পারে নাই। 2sটা নিউক্লিয়াস থেকে একটু দূরে অবস্থিত। সো একটু দূরে অবস্থিত হওয়ায় পার্শ্ববর্তী পরমাণুর নিউক্লিয়াস আর পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রন 2sকে সামান্য প্রভাবিত করছে, এই জন্য শক্তির দেখো পার্থক্য দেখা দিচ্ছে সামান্য পরিমাণ। এবার 2pতে দেখো নিউক্লিয়াস থেকে আরেকটু উপরে উঠছে। সো আরেকটু উপরে ওঠার কারণে এখানেও মোটামুটি কি দেখা গেল? এখানেও মোটামুটি শক্তির পার্থক্য দেখা গেল এটার চাইতে বেশি, বিকজ নিউক্লিয়াস থেকে যেহেতু 2p এর দূরত্ব আরেকটু বেশি। সো 2pকে তার পার্শ্ববর্তী পরমাণু 2p শেল বা তার পার্শ্ববর্তী পরমাণুর নিউক্লিয়াস এই 2pকে আরও কী করতেছে? আরেকটু বেশি প্রভাবিত করতেছে। সো এখানে আরেকটু বড় এনার্জি ব্যান্ড বা শক্তি ব্যান্ড সৃষ্টি হলো। আর 3s হচ্ছে সবচাইতে বাইরের কক্ষপথের ইলেকট্রন।
3s হচ্ছে সবচাইতে বাইরের কক্ষপথের ইলেকট্রন। তো সবচাইতে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলাই সবদিকে বেশি কি, সবদিকে বেশি ছোটাছুটি করে। সবচাইতে বাইরের কক্ষপথের ইলেকট্রনটাই সবদিকে প্রভাব বিস্তার করবে। সবচাইতে বাইরের কক্ষপথের ইলেকট্রনটা চারপাশে দেখবে যে ওই ইলেকট্রনের প্রভাব কেমন, ওই ইলেকট্রনের প্রভাব কেমন, ওই নিউক্লিয়াসটার প্রভাব কেমন। সো এই জিনিসটার সবচাইতে বেশি প্রভাবিত হবে তার চারপাশের পরমাণুর ইলেকট্রন দ্বারা। সো এই জিনিসটার শক্তি ব্যান্ডটা হবে সবচাইতে বড়। তার মানে নিউক্লিয়াস থেকে তুমি যত বেশি উপরে কক্ষপথে উঠতে থাকবা, একদম সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটার শক্তি ব্যান্ড হবে সবচাইতে বেশি। তার মানে প্রত্যেকটা এই জিনিসগুলো, প্রত্যেকটা গ্যাপগুলাই হচ্ছে কি, প্রত্যেকটা একটার সাথে একটা যে ডিফারেন্স, এগুলাই হচ্ছে কি শক্তি ব্যান্ড। এবং একটা জিনিস মনে রাখবা, এই শক্তি ব্যান্ডের মধ্যে যে পার্থক্য, এগুলো কিন্তু খুব একটা বেশি হয় না। যেমন তুমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে চিন্তা করো যে প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। সো আরেকটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের একটা ইলেকট্রন যদি নাও, তাহলে তার শক্তির পার্থক্য, তার শক্তি হবে হচ্ছে ধরো 13.5। তার মানে 0.1 পার্থক্য, ঠিক আছে। সো এই শক্তির পার্থক্যগুলো কিন্তু খুব বেশি না। বাট দেখো অনেকগুলো তোমার এখানে কি সৃষ্টি হলো, শক্তি ব্যান্ড সৃষ্টি হলো। সো এই জিনিসটাকে বলা হচ্ছে শক্তি ব্যান্ড। এভাবে দেখো বিচ্ছিন্ন পরমাণুতে কোনো শক্তি ব্যান্ড সৃষ্টি হয় নাই, বিকজ বিচ্ছিন্ন পরমাণুতে অন্য কোনো পরমাণুর প্রভাব নেই। বাট একটা ক্রিস্টাল বা ক্যালাস যদি তুমি চিন্তা করো, এই ক্রিস্টাল বা ক্যালাসে একই সাথে অ্যাট এ টাইম অনেকগুলো পরমাণু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তুমি যদি 1 মোল সোডিয়ামের একটা ক্যালাস চিন্তা করো, ওখানের মধ্যে 6.023 × 10⁻23টা কি থাকবে, সোডিয়াম পরমাণু থাকবে। সো প্রত্যেকটা সোডিয়াম পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন আছে। সো প্রত্যেকটা ইলেকট্রন তার পার্শ্ববর্তী ইলেকট্রনকে প্রভাবিত করবে। সো এইভাবে প্রভাবিত করলে প্রত্যেকটা ইলেকট্রনের লাস্ট কক্ষপথের এনার্জির মধ্যে কিছু ডিফারেন্স দেখা যাবে। সো প্রত্যেকটা ইলেকট্রনের লাস্ট কক্ষপথের ইলেকট্রনের এনার্জির মধ্যে যে ডিফারেন্স, ওইটা লাস্ট কক্ষপথের ইলেকট্রনের মধ্যে এনার্জি ব্যান্ড ক্রিয়েট করবে। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসগুলা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, হয়তো অনেকে নেট ঝামেলা করতেছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা মোটামুটি শক্তি ব্যান্ড কি ওই জিনিসটা জানলাম। এখন আমাদের দেখতে হবে শক্তি ব্যান্ডের ক্লাসিফিকেশন, মানে শক্তি ব্যান্ডগুলা কয় ধরনের হয়। তাহলে দেখো, যাদের নেট প্রবলেম করতেছে ওরা একটা কাজ করবা, তোমরা ক্লাস শেষে আরেকবার একটু রিমাইন্ড করবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। যাদের নেট প্রবলেম করতেছে ওরা লাস্টের দিকে আরেকবার একটু দেখিও, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো শক্তি ব্যান্ডের ক্লাসিফিকেশন। শক্তি ব্যান্ডটা বেসিক্যালি 3 ধরনের। একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, আর একটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। ঠিক আছে, সো আমরা এখন যোজন ব্যান্ড নিয়ে কথা বলবো। যোজন ব্যান্ড, সো এই যে একটু আগে শক্তি ব্যান্ড দেখলাম, ধরো এটা একটা সোডিয়াম পরমাণু, এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ, এটা হচ্ছে আরেকটা সোডিয়াম পরমাণু, এটা হচ্ছে লাস্ট কক্ষপথ। ওকে, এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ, এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ। সো এই সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথে ধরো একটি ইলেকট্রন আছে, এই সোডিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথে ধরো আরেকটি ইলেকট্রন আছে। তো এগুলো হচ্ছে তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন। এখন ওরা যখন ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকবে, এই পরমাণুগুলা
এই পরমাণুগুলো যখন ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকবে, এই পরমাণুগুলো যখন ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকবে তখন ওদের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যথেষ্ট পরিমাণ তারতম্য দেখা যায়, এবং যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যে তারতম্য দেখা যায় সেই তারতম্যের কারণে যে শক্তির পার্থক্য সৃষ্টি হয় তাকে যোজন ব্যান্ড বলা হয়। সো যোজন ব্যান্ড লিখো সবাই, যোজন ব্যান্ড একটু লিখো। যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে, যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে যোজন ব্যান্ড বলে। যোজ্যতা স্তরের শক্তির ইলেকট্রনগুলোর শক্তি, এই যে এটা হচ্ছে সোডিয়ামের যোজ্যতা স্তর একটা ইলেকট্রন, এটা হচ্ছে সোডিয়ামের যোজ্যতা স্তর একটা ইলেকট্রন। সো এই দুইটা সোডিয়াম বা এরকম অনেকগুলো সোডিয়াম যখন একটা ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকবে তখন এই সোডিয়াম পরমাণুগুলার যোজ্যতা স্তরের ইলেকট্রনের শক্তির মধ্যে যথেষ্ট পরিমাণ তারতম্য থাকবে। সো এই যোজ্যতা স্তরের এই ইলেকট্রনের শক্তি আর এই ইলেকট্রনের শক্তি একটা ক্যালাসের মধ্যে থাকা অবস্থায় একই ধরনের হবে না। সো একই ধরনের না হলে এই দুইটার মধ্যে শক্তির যথেষ্ট পরিমাণ তারতম্য থাকবে, আর এই যোজ্যতা স্তরের শক্তির যথেষ্ট পরিমাণ তারতম্যের কারণে যে ব্যান্ড সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় যোজন ব্যান্ড। ঠিক সেমভাবে পরিবহন ব্যান্ড কি? পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে, লিখো, পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে পরিবহন ব্যান্ড বলে। ঠিক আছে? সো পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যেই শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে পরিবহন ব্যান্ড বলে। পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যেই শক্তি ব্যান্ড সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে পরিবহন ব্যান্ড বলে। সো আরেকটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো নিষিদ্ধ ব্যান্ড জিনিসটা দেখো। আচ্ছা, নিষিদ্ধ ব্যান্ড জিনিসটা জানার আগে আমাদের যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড এগুলো কনফিগারেশন আকারে জানা লাগবে। নিষিদ্ধ ব্যান্ড জানার আগে আমাদের যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড এগুলোর কনফিগারেশনটা একটু জানা লাগবে। তাহলে আসো। সো যোজন ব্যান্ড জিনিসটা কেমন? আচ্ছা, একটু আগে যে আমি নিউক্লিয়াসের সোডিয়ামের লাস্ট কক্ষপথে যে 3s ইলেকট্রনটা আঁকছিলাম ওইটা একটু দেখো তো। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1, রাইট? সো 3s এর যে আমি শক্তির পার্থক্যটা আঁকছিলাম ওই পার্থক্যটা দেখো তো এরকম না, যে এই ধরনের একটা কেস হয়েছিল। কারণ এটা যেহেতু ক্রিস্টালে আছে, এগুলো আমরা ব্যান্ডগুলো কখন সৃষ্টি হয়েছে? যখন একটা পরমাণু ক্রিস্টাল বা ক্যালাস আকারে থাকবে তখনই তো এখানে ব্যান্ডের সৃষ্টি হয়েছে, রাইট? সো ক্রিস্টালে যখন ছিল তখনই তো তোমার শক্তি ব্যান্ডের সৃষ্টি হয়েছে। উইদাউট ক্রিস্টাল, উইদাউট ক্যালাস ছাড়া তো এগুলো সৃষ্টি হবে না। ক্যালাসের মধ্যে তো পরমাণুগুলো তার চারপাশে পরিবেশ থেকে, চারপাশের পরমাণু থেকে সমপরিমাণ পরিবেশ পাচ্ছে না বলেই এই ধরনের শক্তি ব্যান্ড সৃষ্টি হয়েছে। তো এই শক্তি ব্যান্ডকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, একটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো যোজন ব্যান্ড জিনিসটা আর পরিবহন ব্যান্ড জিনিসটা বোঝার জন্য আমি সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পরমাণুগুলো ক্যালাসে থাকা অবস্থায় 3s1 এর মধ্যে যেই শক্তি স্তরটা আঁকছিলাম ওই জিনিসটা আমি আবার আঁকতেছি। সো দেখো এই যে 3s এর মধ্যে তোমার এই ধরনের ছিল না শক্তির পার্থক্যগুলো ছিল হোয়াইট এরকম। 3s এর মধ্যে এটা হচ্ছে কি 3s। সো 3s এর মধ্যে মোটামুটি শক্তির পার্থক্যগুলো ছিল এরকম। আচ্ছা, এখন বলো এই 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? হাইয়েস্ট 2টা থাকতে পারবে না? সো এখানে আসেও 2টা, তাহলে 1s ফিল আপ। 2s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? হুন্ডের নীতি অনুযায়ী একটা কক্ষপথের মধ্যে, একটা অরবিটালের মধ্যে অযুগ্ম
ইলেকট্রন কয়টা থাকতে পারে? দুইটা। সো এই 2s এর মধ্যে কয়টা থাকবে? দুইটা, তাহলে 2sও ফিল আপ। এবার 2p, পি অরবিটালে কয়টা উপশক্তি স্তর আছে? তিনটা। প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? দুইটা করে। সো 3 দুগুণে 6, 2p-তেও 6টা ইলেকট্রন ফিল আপ। বাট 3s-এ দেখো, 3s-এ কি ফিল আপ আছে? 3s-এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে বলো তো? 3s-এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে একটু জানাও। 3s-এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে একটু জানাও। 3s-এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে একটু জানাও। 3s-এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে একটু জানাও। ঠিক আছে, 3s-এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে একটু জানাও। দুইটা। ওকে, 3s-এর মধ্যে থাকতে পারবে দুইটা। 3s-এর মধ্যে কয়টা থাকতে পারবে? দুইটা। বাট 3s-এর মধ্যে এখানে আছে কয়টা? আছে কয়টা 3s-এর মধ্যে? একটা আছে না? 3s-এর মধ্যে আছে কয়টা? 3s-এর মধ্যে আছে হচ্ছে একটা। তাহলে দেখো শক্তি ব্যান্ড তাহলে কয়টার জন্য হবে? একটার জন্য। তাহলে এই একটার জন্য যদি শক্তি ব্যান্ড হয়, বাকি একটার জন্য খালি থাকবে না? বাকি একটার জন্য খালি থাকবে। সো এই জিনিসটা বুঝতে পারছো? আমি দেখাইছিলাম বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে, বাট এখানে দেখো সোডিয়ামের 3s-এর মধ্যে আছে কয়টা? একটা। সো একটার জন্য শক্তি ব্যান্ডের পার্থক্যটা কতটুকু থাকবে? অর্ধেক থাকবে। বাকি অর্ধেক কী থাকবে? খালি থাকবে। সো এখানে চাইলে কি করা যায়? এখানে চাইলে আরও একটা ইলেকট্রনকে কি করানো যায়? প্রবেশ করানো যায়। সো যোজন ইলেকট্রনে যে একটা ইলেকট্রন আছে, সো একটা ইলেকট্রনের জন্য যেই শক্তি ব্যান্ডটা সৃষ্টি হয়েছে, একটা ইলেকট্রনের জন্য যেই শক্তি ব্যান্ড, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে যোজন ব্যান্ড। ঠিক আছে, লিখে রাখো, এটাই হচ্ছে যোজন ব্যান্ড। এটাই হচ্ছে কি? যোজন ব্যান্ড। আর এই যে এখানের মধ্যে আরেকটা ইলেকট্রন ঢুকতে পারবে, আরেকটা ইলেকট্রন ঢুকলে তো এখানের মধ্যে আরেকটা ইলেকট্রন ঢুকার জায়গা আছে না? 3s-এর মধ্যে হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে 3s অরবিটালে। সো একটা ইলেকট্রনের মধ্যে শক্তির যে এই 3s-এর দুইটা পরমাণু বা 10টা পরমাণুর ইলেকট্রনের যে শক্তির পার্থক্য, এটাই হচ্ছে যোজন ব্যান্ড। এখন এই যে পরিবহন ব্যান্ড, এই পরিবহন ব্যান্ড তো এই যে এই ব্যান্ডটা, সরি এটা পরিবহন ব্যান্ড এখন বলবো না, এই যে এই জিনিসটা, এই জায়গাটা খালি আছে না? সো এখানের মধ্যে দেখো আরও একটা ইলেকট্রন কী করতে পারবে? আরও একটা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। সো আরও একটা ইলেকট্রন যদি এখানের মধ্যে প্রবেশ করে, তাহলে সোডিয়ামের পক্ষে কি 12টা ইলেকট্রন রাখা সম্ভব? কখনো সোডিয়ামের পক্ষে কখনো 12টা ইলেকট্রন রাখা সম্ভব না। সো সোডিয়ামের ক্ষেত্রে যদি কখনো 12টা ইলেকট্রন রাখা সম্ভব না হয়, তাহলে আরেকটি ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন হিসেবে থেকে যাবে না? সো মুক্ত ইলেকট্রনগুলা যে ব্যান্ডে থাকে ওইটাই হচ্ছে কি? পরিবহন ব্যান্ড বা কন্ডাক্টিং ব্যান্ড। আর মুক্ত ইলেকট্রনের শক্তির পার্থক্যের জন্য যে ব্যান্ড সৃষ্টি হয় ওইটাই হচ্ছে কি? পরিবহন ব্যান্ড। সো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানো? যেখানে তোমার মুক্ত ইলেকট্রন ঢুকার জায়গা আছে ওইখানে মুক্ত ইলেকট্রন ঢুকবে, এবং ওই মুক্ত ইলেকট্রনগুলোর ক্ষেত্রে বিভিন্ন পরমাণুর জন্য মুক্ত ইলেকট্রনগুলোর শক্তি বিভিন্ন রকম হবে। বিভিন্ন পরমাণুর জন্য মুক্ত ইলেকট্রনগুলোর শক্তি বিভিন্ন রকম হবে, এবং এই মুক্ত ইলেকট্রনগুলোর শক্তির তারতম্যের কারণে যেই ব্যান্ড সৃষ্টি হয়, যে এনার্জি ব্যান্ড সৃষ্টি হয়, তাকে কি বলে? তাকে পরিবহন ব্যান্ড বলে। সো একটা জিনিস তোমাদের অনেক বইতে দেখবা, অনেক বইতে এই জিনিসটা আসলে ভুলভাবে ব্যাখ্যা করা আছে যে যোজন ব্যান্ডের উপরের যে শক্তিস্তর সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড। আসলে এই জিনিসটার কোয়াইট একটা রং মিসকনসেপশন। এটা হচ্ছে আসলে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড মোটামুটি মানে একই কক্ষপথে থাকে। দেখো এখানে এটা হচ্ছে যোজন ব্যান্ড আর এটা হচ্ছে কি? পরিবহন ব্যান্ড। মানে খালি জায়গাটাই হচ্ছে কি? ওই খালি জায়গায় আউটার কোনো ইলেকট্রন যদি আসে, তাহলে ওই ইলেকট্রনগুলো তো তোমার পরমাণুটা অ্যাকসেপ্ট করবে না, তাহলে ওই ইলেকট্রনগুলো কি হিসেবে থাকবে? মুক্ত ইলেকট্রন হিসেবে থাকবে। অথবা ধরো যোজন ব্যান্ডের মধ্যে একটা ইলেকট্রন আছে, যোজন ব্যান্ডের মধ্যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে কোথায় পাঠানো সম্ভব? এই ইলেকট্রনটাকে পরিবহন ব্যান্ডে পাঠানো সম্ভব হইলে, তাহলে এই যোজন ব্যান্ডের ইলেকট্রনটা যখন পরিবহন ব্যান্ডে যাবে, পরিবহন ব্যান্ডে যে ইলেকট্রনটাই যাবে ওই ইলেকট্রনটাই কি? মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করবে। পরিবহন ব্যান্ডে যে ইলেকট্রনটা যাবে ওই ইলেকট্রনটা কি করবে? মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করবে, এবং ওই ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে তড়িৎ প্রবাহ করবে। ওই ইলেকট্রনটা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে তড়িৎ প্রবাহ করবে। এখন একটা জিনিস দেখো, এখানে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। দেখো এখানে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড পাশাপাশি লাগানো অবস্থায় আছে। সো এমনও পরমাণু দেখা যায় যাদের যোজন ব্যান্ড এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। মানে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কিছু গ্যাপ থাকে, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কিছু গ্যাপ থাকে। সো এটা হচ্ছে কি? যোজন ব্যান্ড। এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এটা হচ্ছে
পরিবহন ব্যান্ড। সো দেখো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কিছু গ্যাপ থাকে, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কিছু গ্যাপ থাকে। সো এই গ্যাপটা হচ্ছে এটা, ঠিক আছে? অর্থাৎ যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কিছু শক্তির পার্থক্য থাকে, এই শক্তির পার্থক্যটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড, ঠিক আছে? যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে যে শক্তির পার্থক্যটা, সেই পার্থক্যকে কি বলা হয়? নিষিদ্ধ ব্যান্ড। এই নিষিদ্ধ ব্যান্ডে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন থাকে না। যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে যে শক্তির গ্যাপটা বা মাঝখানে যে শক্তির পার্থক্যটা, সেটাকে বলা হয় কি? নিষিদ্ধ ব্যান্ড। তাহলে লিখো যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে, পরিবহন ব্যান্ডের মাঝে যে শক্তির পার্থক্য তাকে নিষিদ্ধ ব্যান্ড বলে। সো নিষিদ্ধ ব্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবা, দেখো এটা হচ্ছে যোজন ব্যান্ড, রাইট? সো যোজন ব্যান্ডের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, এটা হচ্ছে যোজন ব্যান্ডের সর্বনিম্ন শক্তি, এটা হচ্ছে যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি। সো এটা হচ্ছে যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তি। খুব ভালো করে বুঝো। সো নিষিদ্ধ ব্যান্ড আসলে যদি আমরা বলে দেই যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে যে শক্তির পার্থক্য, ওটাই নিষিদ্ধ ব্যান্ড, এই জিনিসটা পুরোপুরি সঠিক না। তাহলে দেখো যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি আর পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তির মধ্যে যে গ্যাপটা, এটাই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। তাহলে ভালো করে দেখো, এটা হচ্ছে যোজন ব্যান্ড, যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ শক্তি, আর পরিবহন ব্যান্ডের এটা হচ্ছে সর্বনিম্ন শক্তি। তুমি যতই উপরের কক্ষপথে উঠতে থাকবা, শক্তির মানটা কি হয়? তত বেশি হয়, রাইট? এটা আমরা বোর পরমাণু মডেল থেকে দেখছি, বোর পরমাণু মডেল থেকে দেখছি যে উচ্চ শক্তি স্তরে থাকা ইলেকট্রনগুলোর শক্তি সবচাইতে বেশি থাকে। অর্থাৎ যারা একদম উচ্চ শক্তি স্তরে থাকে, ওই ইলেকট্রনগুলোর কক্ষপথের শক্তিটা সবচাইতে বেশি, ইলেকট্রনগুলোর শক্তি সবচাইতে বেশি। যতই নিচের দিকে আসতে থাকে, ততই ওরা শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরের দিকে, মানে নিম্ন শক্তির দিকে আসতে থাকে। সো একটা জিনিস দেখো, যতই তুমি উপরের দিকে উঠবা, যতই তুমি উপরের দিকে উঠতেছো, তোমার কি হচ্ছে? যোজন ব্যান্ডের শক্তি বাড়তেছে। সো এটা হচ্ছে যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তি। তাহলে আমি যদি আরও স্পেসিফিক করে লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি আর পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তির মধ্যে যে পার্থক্যটা, সেটাই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করব। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কেন গুরুত্বপূর্ণ, আর শক্তি ব্যান্ড কি, শক্তি ব্যান্ড কি জানলাম। জাস্ট আজকে আমরা সিম্পল কিছু জিনিস শিখলাম, যে আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়ার জন্য যে জিনিসগুলো বেসিক, আমরা ওই বেসিকগুলো মোটামুটি জানলাম। সো আজকের ক্লাসটা সবার কেমন লাগলো জানো, সবাই ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, কারো কোনো জায়গায় সমস্যা আসছে কিনা। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টারগুলোর থেকে একটু জটিল, এখানে ম্যাথমেটিক্যাল টাইপ কম, বাট এখানে বোঝার কিন্তু অনেকগুলো জিনিস। সো প্রত্যেকটা জিনিস তোমাকে ঠান্ডা মাথায় বুঝে 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 পড়তে হবে। প্রত্যেকটা ক্লাস তুমি যদি প্রথমবারে না বোঝো, তোমাকে বারবার বারবার দেখে 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 ওই জিনিসগুলো বুঝতে হবে, বইটাও একটু পাশাপাশি পড়তে হবে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। আজকে আমরা মোটামুটি শিখলাম সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কীভাবে, কেন গুরুত্বপূর্ণ, তারপর সেমিকন্ডাক্টরের কেন আসছে, সেমিকন্ডাক্টরটা কীভাবে আসতেছে। তো শক্তি ব্যান্ড, বেসিক্যালি এনার্জি ব্যান্ড বা শক্তি ব্যান্ড, যে একটা বিচ্ছিন্ন পরমাণুর বেলায় শক্তি একই রকম থাকে, বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি একই ধরনের থাকে, বাট যখন ওই বিচ্ছিন্ন পরমাণুগুলো ক্যালাসের মধ্যে থাকবে, তখন আসলে কি হয়, তখন ওই ক্যালাসের মধ্যে আবদ্ধ থাকা পরমাণুগুলা ক্যালাস থেকে সমপরিমাণ প্রভাব তার চারপাশের পরমাণু থেকে কি পাচ্ছে না। ফলে প্রত্যেকটা পরমাণুর একই কক্ষপথে থাকা বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলোর শক্তির মধ্যে
শক্তির একটা পার্থক্য দেখা যাচ্ছে। ওই পার্থক্যটার কারণে কি সৃষ্টি হচ্ছে? শক্তি ব্যান্ড। সো শক্তি ব্যান্ডকে আমরা ক্লাসিফাইড করলাম তিনটা ধাপে, একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, একটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো ওই পরিবহন ব্যান্ড কোন, যোজন ব্যান্ড কোনটা? বিভিন্ন পরমাণুর কি আছে? যোজ্যতা স্তর আছে। ওই যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যে পার্থক্য, এই পার্থক্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হচ্ছে ওটা হচ্ছে যোজন ব্যান্ড। আবার পরিবহন ব্যান্ড কি? পরিবহন স্তরের ইলেকট্রনগুলো, পরিবহন স্তরে সবসময় কি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, পরিবহন স্তরে সবসময় মুক্ত ইলেকট্রন থাকে। পরিবহন স্তরে সবসময় কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। সো এই মুক্ত ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে ওই মুক্ত ইলেকট্রনের শক্তিগুলো কিন্তু ক্যালাসে আবদ্ধ থাকা একই পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন রকম, একই কক্ষপথে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন রকম। আবারও বলতেছি, পরিবহন স্তরে ধরো ক্যালাসের মধ্যে দুইটা সোডিয়াম পাশাপাশি তুমি কনসিডার করো, একটা সোডিয়ামের লাস্ট কক্ষপথের যে মুক্ত ইলেকট্রনটা থাকবে ওই মুক্ত ইলেকট্রনের শক্তি যা হবে, আরেকটা একই সোডিয়ামের লাস্ট কক্ষপথের মুক্ত ইলেকট্রনটার শক্তি একই রকম হবে না, বিকজ দুইটা মুক্ত ইলেকট্রন তার চারপাশের পরিবেশ দ্বারা কি পাচ্ছে না? সমপরিমাণ প্রভাব পাচ্ছে না। সো এই সমপরিমাণ প্রভাবটা না পাওয়ার কারণে এই পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ শক্তির পার্থক্য দেখা যাবে। এই পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যেই শক্তি ব্যান্ড সৃষ্টি হয় ওইটাই হচ্ছে কি? পরিবহন ব্যান্ড। এরপরে আসুন নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড হচ্ছে কি? যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড সবসময় কি একসাথে থাকে না, অনেক সময় আস্তে 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 বড় হতে থাকে। সো কাদের ক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ড, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে গ্যাপ থাকে, কাদের মধ্যে গ্যাপ থাকে না, কাদের মধ্যে কম গ্যাপ থাকে, এই দুইটা জিনিস, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড কাদের মধ্যে বেশি গ্যাপ থাকে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। কালকে 10টায় তোমাদের ক্লাস আছে। সো কালকে আমরা এই জিনিসগুলো পড়বো, যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে গ্যাপগুলো, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো এই হচ্ছে কথা। তাহলে বিভিন্ন পদার্থের পরমাণুর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে এনার্জি ডিফারেন্সটা বিভিন্ন রকম। সো দেখো, যোজন ব্যান্ডের সর্বোচ্চ স্তরের মানে ম্যাক্সিমাম এনার্জি, যোজন ব্যান্ডের ম্যাক্সিমাম এনার্জি আর পরিবহন ব্যান্ডের মিনিমাম এনার্জির মধ্যে যে গ্যাপটা, এটাই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। অর্থাৎ তুমি যদি চিন্তা করো, তুমি যদি একটা ইলেকট্রনকে যদি তুমি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, একটা ইলেকট্রনকে তুমি যদি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, তাহলে এই যে নিষিদ্ধ ব্যান্ডে যে পরিমাণ শক্তির পার্থক্য আছে, ওই পরিমাণ শক্তি তোমাকে কি করতে হবে? সরবরাহ করতে হবে। এই জিনিসটা একটু লিখে নাও, লাস্ট একটা লাইন একটু লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট লাইনটা একটু লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট লাইনটা একটু লিখে নাও, লাস্ট লাইনটা একটু লিখে নাও, লাস্ট লাইনটা একটু লিখে নাও। দেখো, ধরো এটা একটা পরমাণু, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে ধরো পরিবহন ব্যান্ড। সো ধরো সোডিয়ামের যোজন ব্যান্ড, সো সোডিয়াম পরমাণুর যোজন ব্যান্ডে ধরো একটা ইলেকট্রন আছে, পরিবহন ব্যান্ড কি? ফাঁকা, আর মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে কি? নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। সো তুমি একটা জিনিস সব সময় মাথায় রাখবা, ধরো সোডিয়ামের ক্ষেত্রে এই নিষিদ্ধ ব্যান্ডের মান হচ্ছে ধরো 0.1 ইলেকট্রন ভোল্ট। সোডিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্যটা, যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি আর পরিবহন ব্যান্ডের সর্বনিম্ন শক্তির যে পার্থক্যটা সোডিয়ামের ক্ষেত্রে, সেটা হচ্ছে 0.1 ইলেকট্রন ভোল্ট। এখন যোজন ব্যান্ডের ইলেকট্রনকে যদি তুমি পরিবহন ব্যান্ডে পাঠাতে চাও, তাহলে তোমাকে এই নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। অর্থাৎ তুমি সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের একটা যোজন ইলেকট্রনকে যদি পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা স্তরের ইলেকট্রনকে যদি তুমি কি পরিবহন স্তরে পাঠাইতে চাও, তাহলে তোমাকে নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি কী করতে হবে? সরবরাহ করতে হবে। সো এই লাইনটা একটু লিখে রাখো, যদি যোজন ব্যান্ডের ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাতে হয়, তাহলে নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। সো এই জিনিসটা ছিল আমাদের মোটামুটি শক্তি ব্যান্ড। আশা করি সবাই বুঝতে পারছো।
আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কারো কিছু জানার থাকলে করতে পারো। ওকে, আশা করি কারো কোনো কিছু জানার নাই। সো যাদের তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, 10টা টাইমটা আসলে চেঞ্জ করা পসিবল হবে না, বিকজ আমার অন্য শিডিউলও আছে, আমার 10 MS ক্লাস নিতে হয়, প্রজেক্টের কিছু কাজ আছে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক রাতের 10টা টাইমটা পারফেক্ট। এই টাইমটা আশা করি চেঞ্জ করা যাবে না। ওকে, ধন্যবাদ। ওকে, যারা লাইভ করতে পারবে না তারা পরবর্তীতে রেকর্ডেড করে নিও, আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়াই দিব। আর চিটাগংয়ের যারা আছো তারা চাইলে আমার কাছে অফলাইন আমি পড়াচ্ছি এখন, সো তারা অফলাইনে এসে পড়তে পারো। অফলাইনেও সেমিকন্ডাক্টর চলতেছে, বাট অফলাইনে সেমিকন্ডাক্টরটা প্রায় 4-5 ক্লাস হয়ে গেছে। সো আর হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের 2টা ব্যাচ আছে। সো তোমরা চাইলে ওই অফলাইনে এসেও করতে পারো। চকবাজার চিটাগংয়ে যারা আছো তারা অফলাইনেও চাইলে আমার কাছে এসে পড়তে পারো অফলাইন। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আগামীকাল রাত 10টায় দেখা হবে। সো শুভরাত্রি সবাইকে।